সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট অফ বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। অভিবাসন বিরোধী আন্দোলন ব্রিটেনকে কতটা উত্তাল করে তুলেছে, এটার শেষ পরিণতি কি হবে, এটাই এখন আন্তর্জাতিক বিশ্বের সবচাইতে বড় খবর। গত শনিবার থেকে বিষয়টি শুরু হয়েছে। সেটা হচ্ছে যে অভিবাসন বিরোধী কর্মী টমি রবিনসন ইউনাইট দ্য কিংডম এই শিরোনামে ব্রিটেনকে বলতেছে যে রাজত্ব আবার সংগঠিত করো। বিষয়টা সরলভাবে বললে এরকম হয় যে এক সময় ব্রিটিশরা ছিল সারা দুনিয়ার রাজা, এবং সেই রাজার রাজত্বে একটা প্রবাদ আছে যে ব্রিটিশ রাজত্বে সূর্য অস্ত যায় না। পৃথিবীর 1/4 ভূমি তাদের অধিকারে ছিল। তারা আবার মনে হয় যে সেই জায়গায় চলে যেতে চায় অন্য কোনো ফরম্যাটে। এখন এটা নিয়ে উত্তাল হয়ে উঠেছে ব্রিটেন। আন্দোলন চলতেছে, বিক্ষোভ চলতেছে। আজকে বুধবার, গত সোমবার, মঙ্গলবারে একটা বিশাল সমাবেশ হয়েছে। 1 লাখের উপরে লোক সেখানে হাজির ছিল, এবং তারা সবাই হচ্ছে শ্বেতাঙ্গ বর্ণবাদী যে বিষয়গুলি এক সময় ইউরোপকে ঘৃণিত একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল, বিশেষ করে তাদের উপনিবেশগুলিতে বর্ণবাদ প্রবলভাবে হানা গেড়েছিল, সেই জায়গা থেকে সরে আসার একটা বিষয় পদ্ধতি গত 30-40 বছর যাবৎ হচ্ছে। কিন্তু এটা আবারও মনে হয় ফিরে আসার একটা বিষয় চলে এসেছে। কারণ এই 1,10,000 শ্বেতাঙ্গ মানুষ, তাদের মূল যে দাবিটা সেটা হচ্ছে অভিবাসীদেরকে তারাও তাদের ব্যাপারে নীতি নির্ধারণ করো। এটা একটা তাদের প্রধান দাবি। সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমেরিকান ধনকুবের বলা যায়, ট্রাম্পের যিনি এক সময় বন্ধু ছিলেন এখন শত্রুতে পরিণত হয়েছেন, সেই ইলন মাস্ক, তথ্য প্রযুক্তি জগতের একজন রাজা, টপ ম্যান। ইলন মাস্ক বলেছেন যে ব্রিটেনের সমস্যা হচ্ছে অনেক কিছু, তাদের সরকারকে পরিবর্তন করতে হবে। উনি এই যে ইউনাইট দ্য কিংডম, লন্ডনে যে সমাবেশটা হয়েছে, বিশাল একটা সমাবেশ হয়েছে, সেখানে উনি বক্তব্য দিয়েছেন। ওনার বক্তব্যের ভিতরে বর্ণবাদী মনোভাব প্রকাশ পেয়েছে, মুসলিম বিরোধী মনোভাব প্রকাশ পেয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানাচ্ছে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির পুরোটা ব্যাখ্যা করার আগে, এখানে যে সমাবেশ হয়েছে, পুলিশের ধারণা ছিল না এত লোকের সমাবেশ হবে। পুলিশ বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, কন্ট্রোলের মধ্যে নিতে গিয়ে তারা আহত হয়েছে। বেশ অনেক পুলিশ আহত হয়েছে, 100 মতো। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই যে 1,10,000 লোকের সমাবেশ, এটার বিপরীতে মার্চ এগেইনস্ট ফ্যাসিজম এরকম পাল্টা একটা মিছিলের আয়োজন করা হয়েছে, যেখানে খুব বেশি লোক ছিলেন না, 5,000 লোক ছিলেন। তো এরা চাইছেন যে শান্তি, বর্ণবাদ যেন আবারও ফিরে না আসে, এই বিষয়গুলি তারা চেয়েছেন। তাদের দাবির জায়গাটা এই জায়গায়। আর ইউনাইট দ্য কিংডমের দাবিটা হচ্ছে যে রাজত্ব আবার সংগঠিত করো। দর্শক, এই যে ইউনাইট দ্য কিংডম, এখান থেকেই আসলে শ্বেতাঙ্গ ব্রিটিশদের যে মানসিকতার জায়গা, এক সময় তারা ছিল বিশ্বের প্রভু, সেই প্রভুত্ব আবার ফিরে চাইছে বলে ধারণা করা যায়। তো এটা নিয়ে আসলে ব্রিটেন জুড়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে। টাওয়ার হ্যামলেটস এলাকায় বহু বাংলাদেশির বাস, শুধু বাংলাদেশি নয়, বিশ্বের বহু জায়গা থেকে ইংল্যান্ডের লোক যায়, আফ্রিকার থেকে যায়, ভারতীয় উপমহাদেশ থেকে প্রচুর লোক যায় সেখানে, এবং সেখানে দীর্ঘদিন যাবত তারা বসবাস করছে। অনেক প্রজন্ম আছে যারা ব্রিটেনেই জন্ম, ব্রিটেনের নাগরিক হিসেবেই তারা বেড়ে উঠেছে। হঠাৎ করে এই পরিবেশটা সমস্ত অভিবাসী বা বংশোদ্ভূত যাদেরকে বলা হয়, যেমন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত, ভারতীয় উপমহাদেশ বংশোদ্ভূত যে সমস্ত জনগোষ্ঠী আছে, তাদের জন্য একটা আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করেছে। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে সরাসরি সংঘাত, হামলা এগুলি ঘটতেছে না, কিন্তু এই ইউনাইট দ্য কিংডমের যে টমি রবিনসনের নেতৃত্বে যে জিনিসটা ঘটতেছে, তারা বিভিন্ন জায়গায় ইংল্যান্ডের পতাকা লাগাচ্ছেন, তাদের মধ্যে একটা যুদ্ধংদেহী মনোভাব প্রকাশ পাচ্ছে। এটা আসলে অভিবাসী মানুষদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করেছে। এই ইউনাইট দ্য কিংডমের নেতৃত্ব পর্যায় থেকে বলা হচ্ছে যে ইংল্যান্ডে অনবরত অভিবাসীরা আসতেছে এবং তারা এই দেশের পরিবেশ নষ্ট করতেছে। এই যে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে সম্ভবত গত সপ্তাহে প্রায় 22,000 লোকের মতো ইংল্যান্ডে ঢুকেছে। এই সমস্ত ঘটনার উল্লেখ করা হয়েছে। এগুলি জঞ্জাল পরিষ্কার করে
তারা আবারও ইউনাইটেড কিংডমকে ইউনাইট করতে চান, একত্রিত করতে চান। তো এখন বিষয়টা হচ্ছে কি, আমরা তো জানি সেই 16শ-17শ শতকের শুরু থেকে যেটা শুরু হয়েছিল, যে ইউরোপিয়ানরা এক সময় কি ছিল, যে তারা যখন নিজেদেরকে শক্তিমত্তা প্রকাশের অংশ হিসাবে সারা দুনিয়া লুট করার জন্য ইউরোপীয় জাতিগুলি বেরিয়ে পড়েছিল সারা বিশ্বে, পর্তুগিজরা, ডাচরা, স্পেনিশরা, ফরাসিরা, তারা কিন্তু সারা দুনিয়াকে পদানত করার জন্য সেই সমস্ত জায়গায় গিয়ে ওই সমস্ত এলাকার ধন সম্পদ লুট, এটাই ছিল তাদের মানে প্রধান কাজ। ইউরোপের আজকের যে উন্নতির জায়গা, সেটার পিছনে যারা বিশ্বের ইতিহাস জানেন তারা জানেন, এটা বলতে কোনো দ্বিধা থাকার কথা না, যে তারা বিশ্বের সমস্ত জায়গা থেকেই সম্পদ লুট করাটাই ছিল মধ্যযুগে তাদের প্রধান পেশা। তো 1588 সালে স্পেনীয় এটা নিয়ে আবার কারা কোন জায়গায় যাবে, কোন জায়গাটা কারা দখল করবে, এটা নিয়ে কিন্তু ইউরোপীয়দের মধ্যে নানা রকম বিরোধ ছিল। ফরাসিরা কোথায় যাচ্ছে, স্পেনিশরা কোথায় যাচ্ছে, পর্তুগিজরা কোথায় যাচ্ছে, ওলন্দাজরা কোথায় যাচ্ছে, ইংরেজরা কেন যাবে না, এই যে বিষয়গুলি ছিল এইটা। তো ইংরেজদের আধিপত্যের জায়গাটা কোথায় শুরু হয়েছিল, সেটা হলো 1588 সালে স্পেনীয় নৌবাহিনীকে পরাজিত করার পর ইংল্যান্ড সমুদ্র শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে, সমুদ্রে তাদের শক্তি অর্জন করে। এবং আমরা যেটা জানি সেটা হচ্ছে যে 17শ শতকের শুরুতে ভারতীয় উপমহাদেশের সম্রাট জাহাঙ্গীরের সময়ে 1600 সালে তারা ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়, তারা ব্যবসায়ীর ছদ্মবেশে আসে, ছদ্মবেশ বলা ঠিক না, তারা ওই সেন্সেই আসে, আয়েশা জাহাঙ্গীরের কাছে বলে, সম্রাট জাহাঙ্গীরের কাছে আবেদন জানায় যে আমরা সুরাটে বাণিজ্য করতে চাই, আপনাকে ট্যাক্স যা দেওয়া সেটা আমরা দেব। তো সেখানে উনি রাজি হয়ে যান। ধীরে ধীরে তাদের বাণিজ্যের পরিধি বাড়তে থাকে। এই বাণিজ্যকে কেন্দ্র করে তারা সেনাবাহিনী তৈরি করে, যে আমাদের তো কলকারখানা পাহারা দিতে হবে, সুতরাং আমাদের এটা লাগবে। তো মোগল সম্রাটরা সেখানে রাজি হয়, বিভিন্ন দেশীয় যারা সরকার প্রধান থাকে তারাও রাজি হয়, ইংরেজরা টাকা দিচ্ছে। তো এইটার এক সময় এক পর্যায়ে এসে তারা এই উপমহাদেশের মানে রাজনৈতিক নেতৃত্বটাও দখল করে নেয়। 1757 সালে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের পর তারা এই দেশকে 200 বছর সরাসরি শাসন করেছে। আসলে তাদের উপস্থিতিটা আরো আগের থেকে ছিল। একই ঘটনা আমেরিকার ক্ষেত্রে, তারা প্রথমে নিউ ফাউন্ডল্যান্ড দখল করে, তারপরে আমেরিকার যে এখনকার যে আমেরিকা, উত্তর আমেরিকা, সেই উত্তর আমেরিকার যে রাজ্যগুলি, সেই রাজ্যগুলি তারা দখল করে, সেখানে উপনিবেশ স্থাপন করে। দক্ষিণ আমেরিকা যে বার্বাডোস আছে, জ্যামাইকা আছে, এই সমস্ত জায়গাও তারা দখল করে। তারা আফ্রিকাও দখল করে। তারা এমন কোন জায়গা নেই, এই যে ওশেনিয়া অঞ্চলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই সমস্ত জায়গায় তাদের উপনিবেশ ছিল। সারা দুনিয়াতেই তাদের উপনিবেশ ছিল, সারা দুনিয়ার থেকেই তারা সম্পদ লুট করেছে, সারা দুনিয়ার থেকেই তারা অত্যাচার চালিয়েছে। এক সময় যেটা বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না, তারা সমস্ত তাদের সারা দুনিয়াটাকে ব্রিটিশরা সাম্রাজ্য করে রেখেছিল। তো 1947 সালে এই উপমহাদেশ থেকে তাদেরকে চলে যেতে হয়। সমস্ত জায়গা থেকেই তারা তাদের মানে সরাসরি ব্রিটিশদের যে উপস্থিতি, সেই জায়গাটা ধীরে ধীরে লুপ্ত হয়ে যায়। তারা তাদের মানে ব্রিটেনে তারা ফেরত আসে, অথবা যে সমস্ত জায়গায় থেকে যায় সেখানকার অধিবাসী হিসেবেই থেকে যায়। এই কারণেই কিন্তু আমরা দেখি, যেমন অস্ট্রেলিয়াতে, যেমন আমার ছেলে বলতেছিল যে বাবা দক্ষিণ আফ্রিকায় এত সাদা লোক কোত্থেকে আসলো, এই যে ইয়েতে খেলে, জিম্বাবুয়েতে খেলে, এই যে সাদা, এরা তো কালো হওয়ার কথা, আফ্রিকান। আমি তখন তাদেরকে যেটা বলতে হয়েছে সেটাই বলি, এটা আপনারাও জানেন, সেটা হচ্ছে যে এগুলি হচ্ছে ব্রিটিশদের উত্তর আধিকারীরা। ব্রিটিশরা ওইখানে থেকে গেছে, ওইখানে শাসন করেছে, এখনো তাদের প্রভাবশালী ভূমিকা রয়েছে। শুধুমাত্র এই উপমহাদেশ থেকে তাদেরকে ফেরত যেতে হয়েছে। আমেরিকাতেও বলতে গেলে যারা এখন শাসন করতেছেন আছেন, যারা আমেরিকা সহ এই দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ, সে সমস্ত দেশে আসলে ব্রিটিশ সহ ওই ইউরোপীয়দের বিভিন্ন উপস্থিতিদের যে ধারাবাহিকতা সেটা রয়ে গেছে। এখন এই একটা প্রশ্ন জাগতে পারে, কেন এখানে ইতিহাসকে টানা হচ্ছে? ইতিহাসকে টানা হচ্ছে এই কারণে, সেটা হচ্ছে যে আজকে আমাদের এই উপমহাদেশের কোহিনূর হীরা কিন্তু ইংল্যান্ডে। এই বাংলাদেশ থেকে যত সম্পদ ব্রিটিশরা লুট করে নিয়ে গেছে সেটা তো ইতিহাস সাক্ষী। তাহলে এরকম লুটের অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকার আছে, নিশ্চয়ই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকার বিভিন্ন রাজ্য এদেরও আছে।
তাহলে আজকে যদি সারা বিশ্ব থেকে অভিবাসী হিসেবে কেউ ইংল্যান্ডে যায়, তাদেরকে না করার নৈতিক অধিকার কি ব্রিটেনের আছে? আমাদের এই ঢাকা, এই বাংলাদেশের বস্ত্র শিল্প তো হাজার হাজার বছর আগে থেকে বিখ্যাত। সেটাকে ধ্বংস করেছে কে? সেটাকে নীল চাষে বাধ্য করা হয়েছে, মুসলিমকে ধ্বংস করে দিয়ে তাদের কাপড় প্রচলন করা হয়েছে জোরপূর্বক। এই যে কাজগুলি করা হয়েছে, এই দেশের সম্পদ তারা এই দেশে ব্যবহার করেনি, তাদের দেশকে উন্নত করেছে এই উপমহাদেশের, এই ভারতীয় উপমহাদেশের সম্পদ নিয়ে। একই রকম ঘটনা আমেরিকার ক্ষেত্রে প্রযোজ্য, ওশেনিয়া অঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য। আফ্রিকা থেকে তারা দাস নিয়ে আসছে, দাস প্রথার উদ্ভব ঘটাইছে। তারা সভ্যতার বড়াই করে, কিন্তু তারা চুরি, লুটপাট, দাসত্ব প্রথা, বর্ণবাদ সিস্টেম, এগুলি সমস্ত কিছুর উদ্যোক্তা ছিল তারা। এগুলি তারা নিজস্ব স্বার্থে ব্যবহার করেছে। আজকে অভিবাসীদেরকে না করার মতো, যে অভিবাসীদেরকে রাখবো না, সেটা কি সম্ভব? এই যে আন্দোলনটা শুরু হয়েছে, শ্বেতাঙ্গরা আবারও বিশ্বের কর্তৃত্ব দাবি করতেছে, ইউনাইট দ্য কিংডম, রাজত্বকে আবার ফিরিয়ে আনতে চাইছে। দর্শক, এটা কি সম্ভব, না এটা কি নৈতিকভাবে ঠিক? আপনারাই বলবেন। ধন্যবাদ। আজকের মতো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে।